সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এখন মহা দুর্যোগ চলছে সারা বিশ্বব্যাপী, তার সাথে সাথে আমাদের দেশেও চলছে। তোমরা এই পরিস্থিতিতে সবাই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলবে এবং যার যার বাসা বাড়িতে অবস্থান করবে। ইনশাআল্লাহ সবাই এ থেকে খুব শীঘ্রই পরিত্রাণ পাবে। তোমাদের দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যার সমাধান করার লক্ষ্যে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি যুগোপযোগী পদক্ষেপ হিসাবে অনলাইন ক্লাস, সেই ক্লাসের অংশ হিসাবে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজকে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের উপরে ক্লাস দিব। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমার পরিচিতি দেওয়া হলো। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব, জীববিজ্ঞান প্রথমত তথা উদ্ভিদ বিজ্ঞানের অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়ে আমরা আলোচনা করব। তোমরা শুরুতে কিছু চিত্র দেখতে পাচ্ছ, দেখি তোমরা এগুলো নিয়ে কি অনুমান করতে পারতেছ। এই চিত্রগুলো দিয়ে কি বোঝা যাচ্ছে একটু চিন্তা করি, বলো। হ্যাঁ, খুব ভালো বলেছ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা কোষ, একই ধরনের কোষ বিভাজিত হয়ে একটি স্থানে অবস্থান করছে এবং বিভিন্ন রকমের ভাজক টিস্যুগুলো দেখা যাচ্ছে। তার মানে আমরা আজকে টিস্যু ও ভাজক টিস্যু নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলি জানতে পারবে, ভাজক টিস্যু বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার ভাজক টিস্যু চিত্র অঙ্কন করতে পারবে, ভাজক টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবে, ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস করতে পারবে। প্রথমে আমরা টিস্যু কি এ নিয়ে একটু আলোচনা করি। আমরা ইতিপূর্বে কোষ সম্বন্ধে জেনেছি। প্রথম অধ্যায়ে আমরা কোষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, উদ্ভিদ কোষ সম্বন্ধে, সাথে সাথে প্রাণী কোষ সম্বন্ধে আমরা তুলনা পার্থক্য শিখেছি। এখন আমরা টিস্যু সম্বন্ধে আলোচনা করব। টিস্যু কি, তাহলে দেখাচ্ছে একই উৎস থেকে সৃষ্ট এবং একই ধরনের কাজ সম্পন্নকারী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। অর্থাৎ যে কোষগুলা একটা নির্দিষ্ট স্থানে উৎপন্ন হবে এবং একই বৈশিষ্ট্য হবে, একই ধরনের কাজ সম্পন্ন করবে, অর্থাৎ একই ধরনের একটা সুশৃঙ্খল, একই ধরনের একটি কাজ ওরা সম্পন্ন করবে। এই ধরনের কোষগুচ্ছকে আমরা টিস্যু বলবো, যেটাকে বাংলায় কলা বলা হয়। কোষ বিভাজনের ক্ষমতার উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের টিস্যুকে প্রধানত দুইটি ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে, দেখো, ভাজক টিস্যু বা মেরিসিস্টেম টিস্যু বলা হয়। দুই নম্বর দেখো স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু। আজকে আমরা ভাজক টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, ভাজক টিস্যু কাকে বলে? যে টিস্যু কোষগুলি বিভাজনে সক্ষম, অর্থাৎ যে টিস্যু কোষগুলা বারবার পুনর্বিভাজিত হয়ে নতুন নতুন কোষ সৃষ্টি করে নতুন নতুন টিস্যু সৃষ্টি করতে পারে, এই টিস্যুগুলো হচ্ছে ভাজক টিস্যু। দেখো, আমরা একটা চিত্র লক্ষ্য করো। এখানে দেখা যাচ্ছে একটি কোষ, এই কোষ থেকে দুইটি কোষ সৃষ্টি হচ্ছে, দুইটি আস্তে আস্তে ক্রমান্বয়ে শেষ পর্যন্ত এসে দুইটি কোষের সৃষ্টি হয়েছে। কোষগুলি কিন্তু দেখা যাচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কোষ। আমরা দেখতে পাচ্ছি একটা টিস্যুর অংশবিশেষের চিহ্নিত অংশবিশেষ চিত্র। এখন আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। কোন ধরনের টিস্যুগুলোকে আমরা ভাজক টিস্যু বলে চিহ্নিত করব। কোষগুলি বিভাজনে সক্ষম। প্রথম সত্য হচ্ছে কোষগুলো বিভাজনে সক্ষম।
অন্তঃকোষীয় অবকাশ নেই। তোমরা দেখো পাশে এখানে একটা দেওয়া আছে, এখানে এই দুইটি কোষের মাঝখানে যে পর্দা, এখানে কোনো আলাদা কোনো গ্যাপ নেই, তাকে অন্তঃকোষীয় অবকাশ নেই। কোষ প্রাচীর পাতলা এবং কেমন সেলুলোজ নির্মিত। এই কোষ প্রাচীর আছে, এগুলোকে অত্যন্ত পাতলা এবং সেলুলোজ নির্মিত। নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন ও কোষ গহ্বর ক্ষুদ্র। এখানে দেখতে পাচ্ছ, এখানে এই কোষের বিশাল বড় নিউক্লিয়াস দেখা যাচ্ছে এবং সাইটোপ্লাজম ঘন বোঝা যাচ্ছে, এবং কোষ গহ্বর নাই বললেই চলে, যদি থাকে অত্যন্ত ক্ষুদ্র কোষ গহ্বর। কোষগুলি কেমন হবে? কোষগুলো ষড়ভুজাকৃতির, আয়তাকার বা ডিম্বাকার হতে পারে। তাহলে কোষগুলো এখানে দেখো, এখানে আমি চিত্র দেখাচ্ছি, এখানে কিন্তু ষড়ভুজাকৃতির দেখানো হচ্ছে। তাই এছাড়া আয়তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, যেগুলা কোষের যখনকার যে অংশের কোষের গঠন অনুযায়ী কোষগুলি হবে। সাধারণত এরা মূল ও কাণ্ডের অগ্রভাগে বা কাণ্ডের পাশে থাকে। মূল ও কাণ্ডের অগ্রভাগে বা কাণ্ডের পাশে এদের অবস্থান। এরপর দেখো, কোষগুলোর বিভাগীয় হার বেশি। কোষগুলোর বিভাগীয় হার বেশি কেন? কারণ এখানে বারবার এগুলো বিভাজিত হচ্ছে, বারবার বিভাজিত হচ্ছে, নামই পাজক টিস্যু। এই বারবার বিভাজিত হওয়ার কারণে এই কোষগুলোর বিভাগীয় হারও বেশি হবে। আমরা এবার সারের মধ্যে পাজক টিস্যুর প্রকারভেদ লক্ষ্য করছি। আমরা দেখো, পাজক টিস্যুকে প্রধানত 4টি ভাগে ভাগ করছি আমরা। মেইনলি 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ দেখো উৎপত্তি অনুসারে, দ্বিতীয়টা হচ্ছে অবস্থান অনুসারে, তৃতীয়টা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, এবং চতুর্থ ভাগ হচ্ছে কাজ অনুসারে। তাহলে আমরা এই 4টি ভাগে আমরা পাজক টিস্যুকে মেইনলি বা প্রধানত এই 4টি ভাগে ভাগ করতে পারি। আবার দেখো, প্রত্যেকটি ভাগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি ভাগকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথম হচ্ছে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে আমরা দেখতে পাচ্ছি 3টি ভাগ। একটা হচ্ছে প্রারম্ভিক পাজক টিস্যু, প্রাইমারি পাজক টিস্যু, সেকেন্ডারি পাজক টিস্যু। অবস্থান অনুসারে শীর্ষক পাজক টিস্যু বা শীর্ষস্থ পাজক টিস্যু বলা হয়, ইন্টারক্যালোরি বা নিবেশিত পাজক টিস্যু, এবং ফার্সীয় পাজক টিস্যু। আবার কোষ বিভাজন অনুসারে পাজক টিস্যুকে 3টি ভাগ করা হয়েছে: মাস পাজক টিস্যু, প্লেট পাজক টিস্যু ও রিব পাজক টিস্যু। সর্বশেষ কাজ অনুসারে এই পাজক টিস্যুকে 3টি ভাগ করা হয়েছে: প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম, গাউন্ট মেরিসিস্টেম। আমরা প্রথমে উৎপত্তি অনুসারে যে পাজক টিস্যু, সেই উৎপত্তি অনুসারে পাজক টিস্যু 3টি ভাগ একটু আলোচনা করি। প্রারম্ভিক পাজক টিস্যু। প্রারম্ভিক পাজক টিস্যু কি? তোমরা কথা থেকে বোঝা যাচ্ছে প্রারম্ভিক পাজক টিস্যু কি। মূল বা কাণ্ডের শীর্ষদেশে একটি ক্ষুদ্রতম অঞ্চল। মূল বা কাণ্ডের শীর্ষে, তোমরা একটা উদ্ভিদের কথা চিন্তা করো, তার মূলে এবং তার শীর্ষদেশে যে একটা ক্ষুদ্রতম অঞ্চল আছে, যেখানে এই থেকে পরবর্তী পাজক টিস্যুগুলি উৎপত্তি লাভ করবে। এই তাকে আমরা কি বলবো? প্রারম্ভিক পাজক টিস্যু বলবো। এই প্রারম্ভিক পাজক টিস্যুগুলা মূলত এখান থেকে উদ্ভিদের বৃদ্ধির সূচনা এখান থেকেই হয়। এখান থেকে এই প্রারম্ভিক পাজক টিস্যু থেকেই প্রাইমারি পাজক টিস্যু উৎপত্তি লাভ করে। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাইমারি পাজক টিস্যু। প্রাইমারি পাজক টিস্যুটা মূলত ওই আমরা যে প্রারম্ভিক পাজক টিস্যু, এই প্রারম্ভিক পাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে, অর্থাৎ ভ্রূণ অবস্থা থেকে, যেসব টিস্যু ভ্রূণ অবস্থা থেকে উদ্ভিদ উৎপত্তি লাভ করে এবং আজীবন, এই প্রাইমারি পাজক টিস্যুর একটা বৈশিষ্ট্য, আজীবন ওরা বিভাজনক্ষম থাকে। এই ধরনের পাজক টিস্যুকে আমরা বলবো প্রাইমারি পাজক টিস্যু। উদাহরণস্বরূপ কি বলতে পারি? মূল ও কাণ্ডের শীর্ষস্থ পাজক টিস্যু। এরপর আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি পাজক টিস্যু। সেকেন্ডারি পাজক টিস্যু কি? যেসব পাজক টিস্যু কোনো একটা স্থায়ী টিস্যু থেকে পরবর্তীতে উৎপত্তি লাভ করে, তাদেরকে আমরা সেকেন্ডারি পাজক টিস্যু বলবো। আমি আবার বলছি, যে সমস্ত পাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে,
তাই সেই সমস্ত বাদক টিস্যুকে আমরা সেকেন্ডারি বাদক টিস্যু বলবো। যেমন কক ক্যাম্বিয়াম, তোমরা নাম শুনছো, কক ক্যাম্বিয়াম হচ্ছে এই ধরনের সেকেন্ডারি বাদক টিস্যু। এরপরে আমরা যাচ্ছি অবস্থা অনুসারে। অবস্থা অনুসারেও তার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে শীর্ষক বা শীর্ষস্থ বাদক টিস্যু, ইন্টারক্যালোরি বা নিবেশিত বাদক টিস্যু এবং ফার্সীয় বাদক টিস্যু। একটু এই চিত্রটি লক্ষ্য করো, এখানে আমরা এই তিন ধরনের বাদক, এই যে অবস্থান অনুযায়ী বাদক টিস্যু তিনটি দেখাচ্ছে। একটা শীর্ষস্থ বাদক টিস্যু, একটা ইন্টারক্যালোরি বাদক টিস্যু, একটা ফার্সীয় বাদক টিস্যু। তাহলে এই চিত্র দেখে তোমরা অনুমান করতে পারছ যে শীর্ষস্থ বাদক টিস্যু কি। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত বাদক টিস্যু মূল এবং কাণ্ডের শীর্ষে অবস্থান করে, মূল এবং কাণ্ডের শীর্ষে অবস্থান করে এবং শাখা প্রশাখার শীর্ষে অবস্থান করে, এই সমস্ত বাদক টিস্যুকে আমরা বলবো শীর্ষস্থ বাদক টিস্যু। তাহলে ইতিপূর্বে আমরা যেটা বললাম প্রারম্ভিক এবং প্রাইমারি বাদক টিস্যু, এই প্রাইমারি এবং বাদক টিস্যু মূলত শীর্ষস্থ বাদক টিস্যুর অন্তর্গত। এরপরে আমরা যাচ্ছি ইন্টারক্যালোরি বাদক টিস্যু। ইন্টারক্যালোরি বাদক টিস্যুটা কি? ইন্টারক্যালোরি বাদক টিস্যু হচ্ছে, দেখা যাচ্ছে এই যে দেখো এখানে এগুলো হচ্ছে ইন্টারক্যালোরি বাদক টিস্যু। তো এইখানে দুইটি যে বাদক টিস্যু সমূহ বা যে বাদক টিস্যুগুলি কোনো তার উভয় পাশে, দেখো এদিকে কি আছে, পার্মানেন্ট টিস্যু আছে, উভয় পাশে পার্মানেন্ট টিস্যুর মাঝখানে উৎপত্তি লাভ করে, এই ধরনের বাদক টিস্যুগুলোকে আমরা ইন্টারক্যালোরি বাদক টিস্যু বলবো। যেমন তুমি একটি বাঁশের কথা চিন্তা করো, আমরা সকালে বাঁশ দেখেছি, এই বাঁশের একটু পরপর গিটা অংশ দেখা যায়, আর এই গিটা অংশগুলা এই কাছেই ইন্টারক্যালোরি বাদক টিস্যুগুলি অবস্থিত। তাহলে আমরা ইন্টারক্যালোরি বাদক টিস্যু একটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কি, তার উভয় দিকে পার্মানেন্ট টিস্যু থাকবে। আচ্ছা, দ্বিতীয়, এরপরে আমরা ফার্সীয় বাদক টিস্যু দেখতে পাচ্ছি। তো ফার্সীয় বাদক টিস্যুটা মূল ও কাণ্ডের পার্শ্ব বরাবর, দেখো মূল এবং আমি এটা কাণ্ড দেখাচ্ছি, এই কাণ্ডের পার্শ্ব বরাবর যে বাদক টিস্যুগুলো দেখা যাচ্ছে, এটাকে বলে ফার্সীয় বাদক টিস্যু। তাহলে এই ফার্সীয় বাদক টিস্যু বিভাজন করে কি হচ্ছে, ফার্সীয় বাদক টিস্যু বিভাজনের পর দেখা যাচ্ছে কি, এই উদ্ভিদসমূহ তার অস্ত্রের দিকে অর্থাৎ পুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তাহলে আমরা অবস্থা অনুসারে বাদক টিস্যুকে তিনটি ভাগে ভাগ করলাম: শীর্ষস্থ বাদক টিস্যু, ইন্টারক্যালোরি বাদক টিস্যু, ফার্সীয় বাদক টিস্যু। শীর্ষস্থ বাদক টিস্যুটা হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ডে বা শাখা প্রশাখার শীর্ষস্থ অঞ্চলে যে বাদক টিস্যু অবস্থান করে, সেটাকে আমরা বলছি শীর্ষস্থ বাদক টিস্যু। এরপরে ইন্টারক্যালোরি বাদক টিস্যু বলছি আমরা দুটি পার্মানেন্ট টিস্যুর মধ্যবর্তী যে বাদক টিস্যু অবস্থান, সেটাকে বলছি আমরা ইন্টারক্যালোরি বাদক টিস্যু। ইন্টারক্যালোরি বাদক টিস্যু বৃদ্ধির কারণে বা বিভাজনের কারণে উদ্ভিদ কিন্তু দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি পাচ্ছে। দেখো তোমরা, এটা যদি আস্তে আস্তে এদিকে বৃদ্ধি পায় তাহলে গাছটা উপর দিকে লম্বা হবে। আচ্ছা, তারপর ফার্সীয় বাদক টিস্যুটা কি, আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রে যে উদ্ভিদের মূল এবং কাণ্ডের পার্শ্বে যে বিভাজিত হচ্ছে যে বাদক টিস্যুগুলো, সেটা ফার্সীয় বাদক টিস্যু। এই ফার্সীয় বাদক টিস্যুর কারণে উদ্ভিদটা তার ফস্তে অর্থাৎ তার ভেসে দিকে বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা একটু আবার পরবর্তী হচ্ছে কি, কাজ অনুসারে আমরা বাদক টিস্যুকেও তিনটি ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা বলেছি তোমাদেরকে। কি একটি হচ্ছে ফটোডার্ম, গ্রাউন্ড মেরিসিস্টেম এবং ফোকেম্বিয়াম। তাহলে ফটোডার্ম, গ্রাউন্ড মেরিসিস্টেম, ফোকেম্বিয়াম, এইটা হচ্ছে আমরা কাজ অনুযায়ী বাদক টিস্যুর শ্রেণীবিন্যাস। এখন আমরা একটু আলোচনা করি ফটোডার্ম কি। কথা থেকে বোঝাচ্ছে প্রো মানে আদি, প্রথম, প্রো মানে প্রথম, ড্রাম মানে হচ্ছে ত্বক, তাহলে প্রথম ত্বক। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত বাদক টিস্যুগুলি উদ্ভিদের ত্বক সৃষ্টিতে সহায়তা করে, অর্থাৎ ত্বক বলতে এপিপ্লাজমা বা প্রাইমারি যে ত্বকটা, এই ত্বকটা যে সৃষ্টি করে, এখানে সৃষ্টি দেখতে পাচ্ছি, এখান থেকে একটা অংশ খণ্ডিত অংশ নিয়ে এখানে রাখা হয়েছে।
এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এই যে অংশটা এটা হচ্ছে যে পোটোড্রাম, অর্থাৎ এখানে প্রাইমারি এখানে এক ধরনের বাজক টিস্যু রয়েছে যেটাকে বলা হচ্ছে পোটোড্রাম, যে বাজক টিস্যুর কাজ হচ্ছে ত্বক সৃষ্টি করা। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড মেরি সিস্টেম। এই গ্রাউন্ড মেরি সিস্টেম দেখো, গ্রাউন্ড বা ভিত্তি তৈরি করা, যে বাজক টিস্যুর সময় ভিত্তি তৈরি করে সেটাকে আমরা বলছি গ্রাউন্ড মেরি সিস্টেম। তার মধ্যে কি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মজ্জা রশ্মি, হ্যাঁ, এই সমস্ত এগুলো হচ্ছে কি গ্রাউন্ড মেরি সিস্টেম। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়ামটা কি? প্রোক্যাম্বিয়ামটা হচ্ছে ক্যাম্বিয়ামের আগে অবস্থা। ক্যাম্বিয়ামের আগে আমরা বিশেষ করে যে সমস্ত বাজক টিস্যুসমূহ থেকে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টি হয়, ওই সমস্ত বাজক টিস্যুকে আমরা প্রোক্যাম্বিয়াম বলবো। অর্থাৎ আমরা কথা বলতে পারি যে বাজক টিস্যু থেকে বা যে সমস্ত বাজক টিস্যু থেকে ভাস্কুলার বান্ডেল অর্থাৎ পরিবহন টিস্যু, ভাস্কুলার বান্ডেল অর্থাৎ কি পরিবহন টিস্যু সৃষ্টি হয় বা পরিবহন টিস্যু তৈরি হয়, ওই সমস্ত বাজক টিস্যুকে আমরা প্রোক্যাম্বিয়াম বলবো। এরপরে আমরা আরেকটি এতে যাব, আমরা ওই আরেকটি স্লাইড, এই যে আমরা প্রথমেই দেখলাম বাজক টিস্যু প্রকারভেদ। এখানে আরেকটা আছে কোষ বিভাজন অনুসারে কয় ধরনের বাজক টিস্যু আমরা সেটা দেখতে পাচ্ছি। কোষ বিভাজন অনুসারে তিনজন, একটা মাস বাজক টিস্যু, একটা প্লেট বাজক টিস্যু, একটা রিব বাজক টিস্যু, 3 ধরনের বাজক টিস্যু দেখতে পাচ্ছি আমরা। এই মাস বাজক টিস্যু হচ্ছে যে সমস্ত বাজক টিস্যুগুলি সকল তলে বিভাজিত হয়, অর্থাৎ কোয়ান্টিটি, ভলিউম অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পায়, ওই সমস্ত এই বাজক টিস্যুকে আমরা মাস বাজক টিস্যু বলবো। মাস বাজক টিস্যু কারণে উদ্ভিদের কি হচ্ছে, ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তার ভলিউমের দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মজ্জা, কটেক্স ইত্যাদি এই বাজক টিস্যুর অন্তর্গত। এরপর দেখতে পাচ্ছি ফ্লেট বাজক টিস্যু। এরপর আমরা দেখতে পাচ্ছি কি ফ্লেট বাজক টিস্যু। ফ্লেটটা আমরা দেখতে পাচ্ছি একটা প্লেটের মতো। তো চিন্তা করো, একটা প্লেট, দুইটি তলে যে সমস্ত বাজক টিস্যুগুলি দুইটি তলে বৃদ্ধি পায়, ওই সমস্ত বাজক টিস্যুকে আমরা বলবো ফ্লেট বাজক টিস্যু। ফ্লেট বাজক টিস্যুগুলি বিভাজিত হয়ে উদ্ভিদের কি হবে, উদ্ভিদের যে সমস্ত অঙ্গাণুগুলো আছে সেগুলো আয়তনের দিক দিয়ে বৃদ্ধি পাবে। তাহলে এগুলো আয়তনে বৃদ্ধি পাবে এবং কি হবে, তাহলে প্লেট বাজক দিকে আমরা কি পাচ্ছি, যে সমস্ত বাজক টিস্যুগুলি দুটি তলে বৃদ্ধি পাবে সেই সমস্ত বাজক টিস্যুগুলি আমরা প্লেট বাজক টিস্যু বলতেছি। উদাহরণস্বরূপ বলতেছি আমরা এই প্লেট বাজক টিস্যুর বৃদ্ধির কারণে উদ্ভিদের আয়তনের দিক দিয়ে বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ আমরা যাব, আর তোমরা একটা পত্রফলকের কথা চিন্তা করো, এই পত্রফলকে সাধারণত এই ধরনের টিস্যুগুলি থাকে। তো প্লেট বাজক টিস্যু এই পত্রফলকে অতি বেশি দেখতে পাওয়া যায়। সর্বশেষ যেটি রিব বাজক টিস্যু। রিব মানে কি, আমরা এই যে একটা রিব বুকের ফাজর আমরা যেটা চিন্তা করো, এই রিব বাজক টিস্যু হচ্ছে যে সমস্ত বাজক টিস্যুগুলো শুধু একটি তলে একদিকে, তাহলে যে কোনো একটা দিকে বৃদ্ধি পেলে সেটা কি হবে, দৈর্ঘ্যতে বৃদ্ধি পাবে। ওই সমস্ত বাজক টিস্যুকে আমরা রিব বাজক টিস্যু বলবো। এই বাজক টিস্যুগুলি রৈখিকভাবে সজ্জিত থাকে এবং একটি নির্দিষ্ট রেখা বরাবর ওরা বৃদ্ধি পেতে থাকে এবং দেখতে আমাদের বুকের পাঁজর বা রিব এর মতো দেখায়। এই জন্য এই সমস্ত বাজক টিস্যুকে বলা হচ্ছে রিব বাজক টিস্যু। রিব বাজক টিস্যুগুলি আমরা বিশেষ করে উদ্ভিদের বর্ধিষ্ণু মূল এবং মজ্জারশ্মি, একটু আগে আমি তোমাদেরকে দেখেছি, মজ্জারশ্মির মধ্যে এই রিব বাজক টিস্যুগুলি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বাজক টিস্যুর শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা 4টি প্রধানভাবে ভাগ করছি, একটা উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে এবং কাজ অনুসারে। হ্যাঁ, তারপর প্রারম্ভিক বাজক টিস্যু উৎপত্তি অনুসারে আমরা আবার 3টি ভাগ করছি, একটি যে প্রারম্ভিক বাজক টিস্যু, প্রাইমারি বাজক টিস্যু, সেকেন্ডারি বাজক টিস্যু। অবস্থান অনুসারে শীর্ষক বা শীর্ষস্থ বাজক টিস্যু, ইন্টারক্যালোরি বা নিবেশিত বাজক টিস্যু এবং ফার্সীয় বাজক টিস্যু।
কোষ বিভাজন অনুযায়ী আমরা আবার 3টে বিভাগ করছি, মাস, প্লেট, রিব, বাজক টিস্যু। কাজ অনুসারে পোটোডাম, ফোকেম্বিয়াম, গাউন্ট মেরি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখি পাজক টিস্যু কি কাজ করে, পাজক টিস্যুর কাজ কি, আমরা একটু কাজগুলো দেখি। প্রথম দেখা যাচ্ছে উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ঘটানো। তোমরা আমরা শ্রেণীবিন্যাস যে আলোচনা করছি ওইখান থেকে বুঝতে পারছো যে পাজক টিস্যুর একটা উন্নত কাজ হচ্ছে উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ঘটানো। সার্বিক বৃদ্ধি বলতে আমি এখানে তোমার একটু আলোচনা, সার্বিক বৃদ্ধি বলতে এটা ফস্তে হবে, একটু দৈর্ঘ্য হবে, পুরুত্ব হবে, সব দিক দিয়ে। কাণ্ড মূলের দৈর্ঘ্য বৃদ্ধি, কাণ্ড মূলের দৈর্ঘ্য বৃদ্ধি করা, ব্যাস বৃদ্ধির মাধ্যমে মোটা হওয়া, ভাজক টিস্যুতে স্থায়ী টিস্যু উৎপত্তি লাভ করে, উদ্ভিদের ক্ষতস্থান পূরণ করে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা যেরকম বিভিন্ন আঘাত ফেলে আমাদের দেহের ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়, ঠিক একইভাবে উদ্ভিদেরও এরকম কোনো আঘাতপ্রাপ্ত বা কোনো কারণে ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষতস্থানগুলা যে পূরণ করতে সহায়তা করে সেটা হচ্ছে যে ভাজক টিস্যু। এরপর দেখো কালচার মিডিয়ামে ভাজক টিস্যু ক্যালাস সৃষ্টি করে, যা থেকে নতুন চারা পাওয়া যায়। তার মানে কি, আমরা যে টিস্যু কালচার মিডিয়া নিয়ে আলোচনা করি, টিস্যু কালচার ক্লাসে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। এই টিস্যু কালচারের যে মিডিয়াতে আমরা যে প্রথম যে ক্লাস সৃষ্টি করে সেটা হচ্ছে ভাজক টিস্যুই, যা থেকে আমরা পরবর্তী একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পেতে পারি। তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হলো, বিভিন্ন প্রকার ভাজক টিস্যুর চিত্র অঙ্কন করবে এবং এগুলা এই বৈশিষ্ট্যগুলো তোমরা জানবে। হ্যাঁ, এরপরে তোমরা সকলের কাছে আবার আমি বলবো, তোমরা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাইরে যাবে না, ঘোরাফেরা করবে না। বাইরে থেকে আসার পরে সবাই সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজেশন বা ওই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফেলবে এবং সকল নির্দেশাবলী মেনে চলবে। বাসায় বসে পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে মেল করবে। ধন্যবাদ সবাইকে।